নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান জীবনের আলো। সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। আগামী দিনগুলো প্রত্যেকের খুব ভালো হোক, এই শুভকামনা রইল। সঙ্গে সঙ্গে এই বৈশাখ মাস চলছে, অর্থাৎ বাংলা নববর্ষের প্রথম মাস এটা। এই বৈশাখ মাস অতীব গুরুত্বপূর্ণ মোটামুটি প্রত্যেকের কাছে। এবং তার সঙ্গে সঙ্গে এই নির্দিষ্ট তিথিতে এমন কিছু শুভ কর্ম করা যায় যেগুলো সারা মাসের মধ্যে, অর্থাৎ আগামী 12 মাসের মধ্যে এটা পাবেন না। তাই এটা এতটা গুরুত্বপূর্ণ। এবং এই নির্দিষ্ট মাসেই রয়েছে অক্ষয় তৃতীয়া। এই অক্ষয় তৃতীয়া কথাটার মধ্যেই অক্ষয়, যার কোনোদিন ক্ষয় হয় না। এবং তার সঙ্গে সঙ্গে তৃতীয়া তিথি, অর্থাৎ বৈশাখ মাসের শুক্লাপক্ষের তৃতীয়া তিথিতেই হচ্ছে অক্ষয় তৃতীয়া দিন। এবং এই নির্দিষ্ট তিথিতে এত কিছু আমাদের ধর্মীয় বেশ কিছু আচার বিধিনিষেধ, তার সঙ্গে সঙ্গে শাস্ত্রের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের পরিবর্তন বলুন, বিভিন্ন ধরনের শুভ সূচনা বলুন, এইগুলো কিন্তু হয়েছিল এই বৈশাখ মাসের এই শুক্লাপক্ষের তৃতীয়া তিথি, যেদিনকে আমরা অক্ষয় তৃতীয়া বলে পুজো পাঠ করে থাকি। যেদিন আমরা বিভিন্ন প্রতিষ্ঠানে, বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন জায়গায়, বাড়িতে, প্রতিষ্ঠানে, ব্যবসা স্থানে দেখবেন অনেক জায়গায় বিভিন্ন ধরনের পুজো করি। অর্থাৎ বিভিন্ন বলতে গণেশ, লক্ষ্মী, কোথাও কখনো কুবেরজির, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় কিন্তু পুজো করে থাকি। কারণ এই নির্দিষ্ট দিকটা অতীব গুরুত্বপূর্ণ রয়েছে। সেই জন্য আমি বারবার বলি, নির্দিষ্ট তিথি নক্ষত্র দেখে যদি আপনার যে সমস্যা রয়েছে সেই সমস্যার প্রতিবিধান করা যায়। কারণ মানুষের বিভিন্ন ধরনের সমস্যা, রক্ত মাংসের মানুষ আপনি, আমি, তাই আমাদের প্রত্যেকের ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যা থাকে। যে সমস্যার সঠিক দিশা রয়েছে, সেই সমস্যার থেকে বেরিয়ে আসার সঠিক দিশা রয়েছে। আপনি যদি সঠিকভাবে সঠিক ওয়েতে চলেন, তাহলে আপনি কিন্তু আপনার জীবনের সেই প্রতিকূলতা থেকেও বেরিয়ে গিয়ে আপনার নির্দিষ্ট যে লক্ষ্য, সেই লক্ষ্যে পূরণ করতে পারেন। সেই জন্য এই অক্ষয় তৃতীয়া বলছে, বৈদিক বিশ্বাস অনুযায়ী এই পবিত্র তিথিতে কোনো শুভ কার্য সম্পন্ন করলে আপনি গৃহপ্রবেশ করতে পারেন। যদি কোনো গৃহপ্রবেশের দিন না থাকলেও এই নির্দিষ্ট দিনে আপনি কোনো কিছু শুভ সূচনা করতে পারেন। আপনার জীবনে সেটা অনন্তকাল ধরে অক্ষয় থেকে যাবে। তাই বলছে, শুভ কোনো কার্য সম্পন্ন হলে সেটা অনন্তকাল ধরে আপনার জীবনের অক্ষয় থেকে যাবে। এবং সেই জন্য বলেছে, যদি ভালো কাজ করা যায় তাহলে আপনার জীবনের একটা লাভ, অর্থাৎ আপনি যদি এমন কিছু কাজ করলেন যেটা একটা শুভ কাজ, ভালো কাজ, প্রশংসার কাজ, তাহলে আপনি আপনার জীবনের এই প্রশংসার জায়গাটা, আপনার এই গুডউইলের জায়গাটাও আপনার অক্ষয় থেকে যাবে। আগামী জীবন পর্যন্ত আপনার ক্ষেত্রে এই প্রশংসনীয় জায়গাগুলো থেকে যাবে। বলা আছে, যদি কোনো কারণে খারাপ কাজ করেন, আবার এটার সঙ্গে সঙ্গে ভালো মন্দ দুটোই থাকে। কারণ রক্ত মাংসের মানুষ কখন কোন খারাপ কাজটা করবেন, কখন কোন ভালো কাজটা করবেন, সবটা আপনার ক্ষেত্রে আপনার কানেকশন, অর্থাৎ এই গ্রহ নক্ষত্রের কানেকশন অনুযায়ী হয়ে যায়। সেই জন্য যদি খারাপ কাজও করে থাকেন, তাহলে আপনার জীবনে কিন্তু ওই খারাপ কাজের যে পরিণতি, যে শাস্তি, সেটা আপনি কিন্তু অবশ্যই পেয়ে যাবেন। সেই জন্য এই নির্দিষ্ট দিনটা বেশ কিছু নিয়ম মেনে আপনার জীবনে চললে আপনি ভালো থাকতে পারেন। তাই এই দিন খুব সাবধানে প্রত্যেকটা কাজ আপনাদের করা উচিত। কি কি করবেন না, কি কি করবেন একটু বলে দিই, তারপরে বলবো এই নির্দিষ্ট দিনটার কতটা মহত্ব রয়েছে, এই নির্দিষ্ট দিনটার কত গুরুত্ব রয়েছে, কি কি বৈদিক দিকে, অর্থাৎ আমাদের যদি পুরাণ তত্ত্ব যান, তাহলে সেখানে কি কি কাজ সংগঠিত হয়েছিল এই নির্দিষ্ট দিন। বলছে কি করতে হবে না আর কি করবেন। বলেছে, খেয়াল রাখতে হবে এই দিন ভুলেও কোনো খারাপ কাজ করবেন না। অর্থাৎ আপনার সেন্স কাজ করছে, আপনার মনের থেকে আপনি যে কাজটা চাইছেন না যে এটা অন্যায়, সেই কাজ করবেন না অক্ষয় তৃতীয়ার দিন। কখনো কোনো ভাবে যেন মুখ থেকে কোনো কটূক্তি, অর্থাৎ মানুষের
সঙ্গে কথা বলতে বলতে কোনো খারাপ ব্যবহার কোনোভাবে করবেন না। করলে আপনার মুখ থেকে সেই কটু উক্তি যদি বার হয়, তাহলে জানবেন যে আপনার ক্ষেত্রে আপনার জীবনের পরবর্তী জীবনগুলো, পরবর্তী দিনগুলো আপনার জন্য খুব বিষণ্ণতার জায়গা তৈরি হয়ে যেতে পারে। তাই কোনোভাবে কোনো কটূক্তি করবেন না, কোনো কারণে কোনো যেন কারুর ক্ষতি না হয় সেই রকম কাজ আপনি করবেন না। অর্থাৎ মানুষের কোনো আঘাত দিয়ে মানুষের সঙ্গে কথা বলবেন না, এবং এমন কোনো কাজ আপনি করবেন না যেটা পরবর্তী টাইমে অন্যের ক্ষতি হতে পারে। তাতে আপনি কিন্তু পরবর্তীতে বিপদে আপনি নিজেই পড়বেন, কারণ সেটা ঠিক তীর গতিতে আপনার জীবনে রিটার্ন ব্যাক করবে। এবং এই জায়গাগুলো কিন্তু অবশ্যই মেনে চলবেন, কারণ এটাই হচ্ছে এই বৈশাখ মাসের শুক্লা পক্ষের তৃতীয়া তিথির যে হচ্ছে কিন্তু অক্ষয় তৃতীয়া বলা হয়। এবং এই দিন যথাসম্ভব মৌন থাকা জরুরি, অর্থাৎ নিজেকে নিষ্ঠার সঙ্গে নিজেকে রাখার চেষ্টা করবেন, সৎভাবে চলার চেষ্টা করবেন, যে চিন্তা ভাবনাটাও করবেন, যে ভাবনা চিন্তা আপনার জীবনে মাথায় আসবে সেটাও নিষ্ঠা এবং সত্যতার জায়গা যেন থাকে সেটাই করবেন। এবং এর সঙ্গে সঙ্গে এই দিন পূজা, জপ, ধ্যান, দান, অপরের মনের যাতে আনন্দ সে পায় বা তাকে আনন্দ দেওয়ার মতো কাজকর্ম আপনি করতে পারেন, কথাবার্তা দিতে কিন্তু আলোচনা করতে পারেন। অর্থাৎ আপনি সর্বদাই এই নির্দিষ্ট দিনটা, কারণ বছরে এমন একটা দিন এতটাই গুরুত্বপূর্ণ, বিগত দিনে বহু, কারণ পুরাণ তত্ত্ব ঘাটলে দেখবেন যে এই নির্দিষ্ট দিন নেই কত কিছু না হয়েছে। সেই জন্য আপনি নিজেও যদি স্পিরিচুয়াল লাইনে থাকেন, এটার সঙ্গে আপনি কানেক্ট যদি হতে পারেন, দেখবেন আপনি পুজো পাঠ যদি করতে পারেন, আপনি সঠিক, আপনি যদি গুরু দীক্ষা নিয়ে থাকেন তাহলে সেই গুরু মন্ত্র আপনি জপ করতে পারেন, ধ্যান করতে পারেন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে পারেন। তাছাড়া বিভিন্ন ধরনের আপনার গ্রহ নক্ষত্রের কানেকশন অনুযায়ী কোন মন্ত্র জপ আপনার ক্ষেত্রে ভালো রয়েছে, কোন সময়টার মধ্যে কোন প্রতিকূলতার মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন, সেই প্রতিকূলতার থেকে আপনি বেরিয়ে আসার জন্য কোন মন্ত্রটা জপ করলে পারে আপনি আগামী দিনটা ভালো থাকতে পারবেন, সেটার সেই শুভ সূচনাটা কিন্তু আপনি এই অক্ষয় তৃতীয়ার দিন যদি করতে পারেন, তাহলে আপনার জীবনের অনেক কিছু ভালো জায়গা তৈরি হবে। এবং সেটা ডিপেন্ড করবে আপনার জন্মছকের কানেকশন, আপনার সমস্যা তার উপর, এবং আপনার যে দশা অন্তর্দশা চলছে তার উপর। সেই জন্য কখনো হনুমান চল্লিশা পাঠ করতে পারেন, কখনো শিবের অভিষেক করতে পারেন, শিবের মহামন্ত্র জপ করতে পারেন, শিবের পঞ্চাক্ষর মন্ত্র জপ করতে পারেন। আপনার কানেকশন অনুযায়ী আপনি যদি করেন এবং এই দিন যদি শুরু করতে পারেন, অতীব শুভ হবে আপনার জীবনে। তাহলে এই জিনিসগুলো আপনি মাথায় রেখে চলুন। এবং তার সঙ্গে সঙ্গে যেহেতু এই তৃতীয়ার সব কাজ অক্ষয় থাকে, তাই প্রতিটি পদক্ষেপ ফেলবেন সতর্কতার সঙ্গে, কারণ আপনার জীবনের আগামী দিনের পরিণতি হতে পারে আপনার প্রত্যেকটা কাজের একটা সফলতা। সেটা আপনি খারাপ করতে পারেন, ভালো করতে পারেন। তাই প্রত্যেকটা স্টেপ আপনি নেবেন সেটা আপনার ক্ষেত্রে অবশ্যই সতর্কতার সঙ্গে নেবেন। তাহলেই আপনার জীবনের এই অক্ষয় তৃতীয়ার কানেকশন অনুযায়ী আপনার জীবনের শুভত্ব জায়গা তৈরি হবে। না হলে যদি সেটার নেগেটিভ ভাইব্রেশন থাকে, তাহলে আপনার জীবনের নেগেটিভ জায়গা তৈরি হবে এবং যেটা অক্ষয় থেকে যাবে। সেই জন্য খুব সাবধান, নিজেকে কেয়ার, এবং তার সঙ্গে সঙ্গে নিজের জায়গাটাকে আরো উন্নত জায়গায় নিয়ে যাওয়ার জন্য এই নির্দিষ্ট দিনে কিছু সূচনা করতে পারেন, যেটা আপনার জীবনের ভালো জায়গা দেয়। কারণ এই নির্দিষ্ট দিনটা এতটাই গুরুত্বপূর্ণ, আপনাদেরকে আমি বলেছি, বারবার বলি যে কিছু তিথি নক্ষত্র আমাদের জীবনকে পরিবর্তন করে। কারণ বিগত দিনের পুরাণ তত্ত্ব ঘাটলে আমরা দেখি যে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময়ে আমাদের জীবনের অনেক পরিবর্তন এসছে, অনেক উন্নতি হয়েছে, কারোর ক্ষেত্রে অবনতি হয়েছে, কারোর ক্ষেত্রে ভুল সিদ্ধান্তের কারণে সর্বসমাপ্তি হয়ে গেছে। কখনো কখনো জীবনের পরিবর্তন এসছে, সৎ কাজ সৎ ভাবে থেকে মানুষকে সহযোগিতা করে অনেক ভালো জায়গায় পৌঁছে গেছে বহু মানুষ, সেক্ষেত্রে রয়েছে।
কারণ আপনি চলছেন ঘোর কলিযুগ, কারণ কলিযুগের 5,000 বছর পার করে গেছেন অলরেডি এবং ঘোর কলিযুগে চলছেন, তবুও তার মধ্যে সত্য তার জায়গায় রয়েছে। সত্য সর্বদাই কিন্তু আপনার সঙ্গে যদি থাকে তাহলে আপনি জীবনে একটা সময় না একটা সময় আপনি আপনার জীবনের সাকসেস, সেই জয়লাভ আপনি করবেনই করবেন। তাই এই অক্ষয় তৃতীয়াতে কি হয়েছিল এক ঝলক একটু দেখে নিই। আমরা যদি পুরাণ তত্ত্বে বিভিন্ন জায়গায় দেখি তাহলে প্রথম বলছে এই দিনই বিষ্ণুর ষষ্ঠ অবতার, তার বিষ্ণুর 10 অবতারের মধ্যে ষষ্ঠ অবতার পরশুরাম তিনি জন্মগ্রহণ করেন এই পৃথিবীতে। তাহলে অতীব গুরুত্বপূর্ণ, কারণ বিষ্ণুর ষষ্ঠ অবতারের এই নির্দিষ্ট দিনে তিনি জন্ম লাভ করেছিলেন এই পৃথিবীতে, এই ধরিত্রীতে। এবং তার সঙ্গে সঙ্গে দ্বিতীয় কি আছে বলছি, এই দিনই রাজা ভগীরথ গঙ্গা দেবীকে মর্তে নিয়ে এসেছিলেন, কারণ মর্তে এত পাপ তৈরি হয়ে গেছিল, সেই পাপকে ধুয়ে পরিষ্কার করার জন্য এবং তার সঙ্গে সঙ্গে আরও অন্যান্য অনেক বিষয় রয়েছে যেগুলোকে সেই পাপ থেকে নিজেকে মুক্ত হওয়ার জন্য কিন্তু রাজা ভগীরথ সেই গঙ্গাকে কিন্তু মর্তে নিয়ে এসেছিলেন। তাহলে কারণ গঙ্গার জল অতীব পবিত্র, আপনি গঙ্গার জল যদি নিয়ে আপনি একটা নির্দিষ্ট পাত্রে রাখেন দেখবেন যে সেটা ডিস্টিল ওয়াটারের থেকেও অতীব পরিষ্কার হয়ে গেছে এবং সেটা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন টেস্ট করেও দেখা গেছে যে ওটা অতীব শুদ্ধ। তাহলে জল, ঘোলা জলকেও আপনি যদি গঙ্গার জল একটা পাত্রে রাখেন সেটা এক সময় এতটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়। সেই জন্য গঙ্গা অতীব পবিত্র। এই জল এই ধরিত্রীকে, কারণ এই ধরিত্রীর বুকে যে পাপ তৈরি হয়েছিল সেই পাপটাকে কিন্তু পরিশোধিত করেছিল। এবং এর সঙ্গে সঙ্গে বলছে এই নির্দিষ্ট তিথিতে আর কি হয়েছিল, বলছে এই নির্দিষ্ট তিথিতে গণপতি গণেশ তিনি বেদব্যাসের মুখনিসৃত যে বাণী, সেই বাণী মহাভারতে রচনা করেছিলেন, অর্থাৎ সেই বাণী শুনে তিনি লিখেছিলেন। এবং তিনি এই যে মহাভারতের যে শ্লোকগুলো রয়েছে, এই বেদব্যাস এর সঙ্গে যে গণেশের যে শর্ত হয়েছিল, সেই শর্তে বলা হয়েছিল যে আমি লিখতে পারি কিন্তু আমার লেখনী, অর্থাৎ গণেশ বেদব্যাসকে বলেছিলেন যে ঠিক আছে আপনি এসছেন আমার কাছে, আমি আপনার কথায় রাজি আছি, আমি লিখব, কিন্তু আমি যখন লেখা শুরু করব আমার কলমই অর্থাৎ আমার এই পেন যেন কোনোভাবে বন্ধ না হয়ে যায়, সর্বদাই যেন চলে। তখন বেদব্যাস বলেছিলেন গণেশকে যে আমি যে বিষয়টা বলবো, যে শ্লোকগুলো বলবো সেগুলোর যথার্থ তার যে অর্থাৎ যথার্থ যে মানে রয়েছে সেই মানে নিজের মধ্যে নিয়ে এসে সেটাকেই কিন্তু সঠিকভাবে লিখতে হবে। অর্থাৎ আমি যে বাণী বলবো, যে শ্লোক বলবো, সেটা তুমি যদি বুঝতে পারো তাহলেই লিখবে এবং সেটার যথার্থ মানেও সেটা বার করে দিয়ে তোমাকে লিখতে হবে। তখন বলেছিল হ্যাঁ নিশ্চয়। এবং সেই অনুযায়ী কিন্তু এই নির্দিষ্ট তিথিতে অক্ষয় তৃতীয়া অর্থাৎ বৈশাখ মাসের শুক্লা পক্ষের তৃতীয়া তিথিতে তিনি কিন্তু এটা শুরু করেছিলেন এবং যথার্থ যে মানে হয় সেগুলোর বিস্তারিত বর্ণনা দিয়ে শ্লোকগুলো কিন্তু তিনি লিখেছিলেন এবং যতদিন লিখেছেন ততদিন, অর্থাৎ যতক্ষণ না কমপ্লিট হয়েছে ততক্ষণ তিনি লিখেই গেছেন। এবং তার সঙ্গে সঙ্গে বেদব্যাস তিনি কিন্তু অনর্গল তিনি বলতেও শুরু করেছেন এবং একের পর এক বলেছেন। তাহলে এর সঙ্গে সঙ্গে আর কি রয়েছে, এই নির্দিষ্ট দিনে দেবী অন্নপূর্ণার আবির্ভাব ঘটেছিল এবং এই সঙ্গে সঙ্গে বলছে যে এই মা অন্নপূর্ণার আবির্ভাব, অন্নপূর্ণার যে পুজো পাঠ আপনারা জানেন যে এটা বেনারসে, কাশী বেনারসের সেখানে কিন্তু খুব বড় ধুমধামের সঙ্গে সেখানে পুজো হয়। অন্নপূর্ণা মায়ের যে পুজো সেটা তো রয়েছে, তার সঙ্গে সঙ্গে কিন্তু এই নির্দিষ্ট তিথিটা অতীব গুরুত্বপূর্ণ। বেনারসে কাশী বিশ্বনাথ মন্দিরের ঠিক
2 নম্বর গেটের 1 নম্বর গেট এবং 2 নম্বর গেটের মাঝে সেখানে নির্দিষ্টভাবে পুজো পাঠ হয়। এবং এই নির্দিষ্ট দিন বলছে সত্যযুগের শেষ হয়েছিল এবং ত্রেতা যুগের সূচনা হয়েছিল। সত্যযুগ যে শেষ হয়ে ত্রেতা যুগে পড়েছিল এই অক্ষয় তৃতীয়ার দিন। এবং এই দিনে কুবের, কারণ তিনি কুবেরজি কিভাবে হয়েছিলেন, তিনি সম্পত্তির মালিক কিভাবে হলেন, এত সম্পত্তি তার কাছে কি করে আসলো, এত ধন সম্পদ তিনি কিভাবে হলেন, সেই ধন সম্পদের দেবতা হয়ে উঠলেন কি করে, এর পিছনেও কিন্তু বিভিন্ন কাহিনী রয়েছে। কারণ আমরা কুবেরজিকে স্মরণ করি, কুবেরজির পুজো করি আমাদের ধন সম্পদ অধিকারের জন্য, ধন সম্পদ লাভের জন্য। কেন করি তাকে? সেই জন্য বলছে এই নির্দিষ্ট দিন, কারণ কুবেরজি শিবের ভক্ত ছিলেন, শিবের তপস্যা করতেন এবং শিবের এই তপস্যায় শিব মুগ্ধ হয়ে কুবেরজিকে তিনি এই ধনু সম্পদের কিন্তু দেবতার স্বরূপ মানা হয়, বা তিনি এই অর্থাৎ বলা হচ্ছে যে ধনু সম্পদের একমাত্র দায়িত্ব রয়েছে কুবেরজির। তাই এই জন্য বলা হচ্ছে এই দিন কুবের তপস্যায় তুষ্ট হয়ে মহাদেব তাকে অতুল ঐশ্বর্য প্রদান করেছিলেন। এই দিনে কুবের এবং লক্ষ্মীর লাভ হয়েছিল, অর্থাৎ কুবেরজি সে সম্পত্তি লাভ করেছিল। এবং এই দিন ভৈরব এবং লক্ষ্মীর পুজো করা হয়। কোথায় কোথায় দেখবেন ভৈরবের পুজো হচ্ছে, কোথায় কোথায় লক্ষ্মীর পুজো হচ্ছে, অর্থাৎ ভৈরব লক্ষ্মীর কোথায় পুজো হচ্ছে, কোথায় কুবেরজির লক্ষ্মীর পুজো হচ্ছে, কোথায় গণেশ এবং লক্ষ্মীর পুজো করা হচ্ছে। কারণ এই নির্দিষ্ট দিনই কিন্তু শিব তার তপস্যায় মুগ্ধ হয়ে তাকে এই সম্পত্তির কিন্তু দান করেছিলেন বা অধিকারী দিয়েছিলেন, অধিকারত্ব। এবং এই দিন বলছে সুদামা, আপনারা যারা দ্বারকায় গেছেন, আমাদের 4 ধাম আছে, এই 4 ধাম, 4টে ধাম রয়েছে। কোথায় কোথায়? 4 ধামের প্রথম হচ্ছে যেটা আপনারা পুরীর জগন্নাথ দেবের মন্দির একটা ধাম, তার সঙ্গে সঙ্গে দ্বারকাধীশ আর একটা ধাম, এবং এর সঙ্গে সঙ্গে রামেশ্বরম সেখানে আর একটা ধাম। আর একটা ধাম যেটা রয়েছে সেটা হচ্ছে বদ্রীনাথ উত্তরাখণ্ডে। এই হচ্ছে 4 ধাম। এই 4 ধামের মধ্যে দ্বারকাধীশের শ্রীকৃষ্ণ সেখানে রাজত্ব করতেন, তার রাজধানী ছিল। এবং এখানে সুদামা, তিনি সুদামা শ্রীকৃষ্ণের বন্ধু ছিলেন এবং সেই সুদামা খুব কষ্টে তিনি কিন্তু জীবনযাপন করতেন। সেই কষ্টের মধ্যে থেকেও সেই কৃষ্ণের জন্য তার সেই বন্ধুত্ব তো জায়গাকে বজায় রাখার জন্য তার খাবার নিয়ে গেছেন চাল ভাজা। চাল ভাজা খুবই গুরুত্বপূর্ণ, এবং এই চাল ভাজা নিয়ে গিয়ে কৃষ্ণকে দিয়েছিলেন। কারণ কৃষ্ণ তখন বুঝেছিলেন যে সে তার অবস্থা খুব একটা ভালো না, আর্থিক জায়গা, খুব কষ্টের মধ্যে সে আছে। কিন্তু তারপরে সে গ্রহণ করেছিলেন। এবং তারপরে সুদামা যখন বাড়ি ফিরে গেছিলেন, দেখেন সেখানে দেখেন অট্টলিকা তৈরি হয়েছে, তার খাবার দাবারের আর কোনো অভাব হয়নি, কারণ এইখানে তার বন্ধুর জন্য এইটা উপহার দিয়েছিলেন শ্রীকৃষ্ণ। সেই জন্য যারা এখনো দেখবেন দ্বারকাধীশে যান, তাহলে সুদামার এই নির্দিষ্ট জায়গা সেখানে কিন্তু ঘুরে আসেন এবং সেখানে চাল এবং চাল ভাজা সেখানে দান, অর্থাৎ চাল ভাজা না, এখানে চাল দান করে আসেন এবং চাল সেখান থেকে নিয়েও আসেন। তাহলে এই জায়গাগুলো রয়েছে এই নির্দিষ্ট তিথিতেই। বলছে এই দিনই দুঃশাসন দ্রৌপদীর বস্ত্রহরণ করতে যান এবং সখী দ্রৌপদীকে রক্ষা করেন শ্রীকৃষ্ণ। তাহলে সেই দুঃশাসন দ্রৌপদীর কিন্তু বস্ত্রহরণ করতে যান এই নির্দিষ্ট দিনে, এবং সেখানে কিন্তু সখী দ্রৌপদীকে রক্ষা করেছিলেন শ্রীকৃষ্ণ। এবং এর সঙ্গে সঙ্গে এই দিনই থেকে কি বলা হয় না, পুরীর যে জগন্নাথ দেবের যে রথযাত্রা হয়, অর্থাৎ রথযাত্রার, জগন্নাথ দেবের যে রথযাত্রা হয়, সেই রথযাত্রার জন্য যে রথ তৈরির কাজ শুরু হয় এই নির্দিষ্ট দিনে। এবং এই নির্দিষ্ট দিনে আরেকটা জায়গা খুব গুরুত্বপূর্ণ, যেটা উত্তরাখণ্ডের বলা হয় মিনি
চার ধাম, ছোট চার ধাম বলা হয় উত্তরাখণ্ডের। কোথায় কোথায় না, গঙ্গোত্রী, যমুনোত্রী, কেদারনাথ এবং বদ্রীনাথ, এই চারটে ধাম, এটা উত্তরাখণ্ডের মিনি চার ধাম বলা হয়। এবং এই মিনি চার ধামের দোর উন্মোচিত হয়, অর্থাৎ 6 মাস এই ধামগুলোর বা এই মন্দিরগুলোর দরজা বন্ধ করা থাকে, কারণ প্রচণ্ড সেখানে ঠান্ডা পড়ে, বরফ জমে যায়, বরফে পুরো ভরে যায়। এবং এই নির্দিষ্ট দিন অর্থাৎ এই অক্ষয় তৃতীয়ার দিন প্রত্যেকটা মন্দিরের দ্বার উন্মোচিত হয় এবং সেখানে নতুন করে আবার পুজো পাঠ শুরু হয়। এবং সেখানে দেখা গেছে, অর্থাৎ এই দ্বার বলছে যে কেদারনাথে 6 মাস যে দ্বীপটা জ্বালিয়ে দেওয়া হয়, অর্থাৎ একদম কালী পুজোর পরে ভাই দ্বিতীয়ার দিন থেকে যে প্রদীপ জ্বালিয়ে রেখে দেওয়া হয়, অর্থাৎ ওই ভাই দ্বিতীয়ার দিন প্রদীপ জ্বালিয়ে সেই দ্বার বন্ধ করে দেওয়া হয় এবং সেখান থেকে সব কিছু নিয়ে নিচে নামিয়ে নিয়ে এসে নির্দিষ্ট জায়গায় পুজো হয়। আর ওই প্রদীপটা এই অক্ষয় তৃতীয়ার দিন গিয়েও দেখা যায় যে সেখানে জ্বলছে। তারপরে সেখানেও সেই জায়গাগুলোকে, বরফগুলোকে, সেই বরফের আস্তরণকে সরিয়ে সেখানে পুজো পাঠ শুরু হয় এবং বহু দর্শক, বহু ভক্তরা তারা কিন্তু ওই নির্দিষ্ট দিন থেকে আবার যাত্রা শুরু করে সেই নির্দিষ্ট ধামগুলোতে বা সেই নির্দিষ্ট মন্দিরগুলোতে। তাহলে এইগুলোই কিন্তু এই নির্দিষ্ট তিথিতে হয়। আর এই দিনই সত্যযুগের শেষ হয়ে ত্রেতা যুগ শুরু হয়েছিল। তাই বুঝতে পারলেন যে এই নির্দিষ্ট তিথিটা কতটা গুরুত্বপূর্ণ। এবং আপনি আপনার জীবনে যদি শুভ কাজ শুরু করেন, তাহলে আপনার জীবনেও কিন্তু অক্ষয়ের মতো সেই শুভ ক্ষণগুলো আপনার জীবনে থেকে যাবে। আর যদি কোনো খারাপ কাজ করেন, তাহলে আপনার জীবনে কিন্তু খারাপ সূচনা আপনার জীবনে তৈরি হবে, যেটা থেকে আর বেরোতে পারবেন না। সেই জন্য এই নির্দিষ্ট দিনটাকে খুব নিষ্ঠার সঙ্গে পালন করবেন। সেই সঙ্গে সঙ্গে খাবার দাবার, অর্থাৎ আপনি এমন কিছু খাবেন না, বিশেষ করে তো নেশা করা তো খুব একটা খারাপের জায়গা তৈরি হবে। যদি নিষ্ঠার সঙ্গে এই নির্দিষ্ট দিনটা থাকেন, মানুষের সঙ্গে সৎ ব্যবহার করেন এবং নেশার থেকে যদি বিরত থাকেন, তাহলে আপনার এই নির্দিষ্ট দিনটা আপনার জীবনের একটা স্মরণীয় ঘটনা ঘটতে পারে, যেটা আগামী দিনে আপনার জীবনের ওটা উন্নতি আনতে পারে। সেই জন্য এই দিনটাকে সতর্ক থাকবেন। আমি বারবার বলি, এই নির্দিষ্ট তিথিটা আপনি এর আগে আলোচনা করেছিলাম যে কি করবেন, অর্থাৎ চাল অল্প পরিমাণে 11টা চাল, অর্থাৎ চালের দানা, অর্থাৎ এখানে বলা হচ্ছে যে গোবিন্দভোগ চাল 11টা এবং তার সঙ্গে সঙ্গে অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়ো এবং তার সঙ্গে সঙ্গে আপনি একটা লক্ষ্মীর কড়ি এবং একটা পদ্ম বীজ একটা হলুদ শালুর মধ্যে জড়িয়ে আপনি আপনার অর্থের জায়গায় রেখে দেবেন। আপনার জীবনের পরিবর্তন আসবে এই নির্দিষ্ট তিথিটা। কারণ আমি বারবার বলি, তিথি নক্ষত্র দেখে আপনি আপনার জীবনের যদি সঠিক প্রতিবিধান করেন, তাহলে আপনার জীবনের পরিবর্তন অবশ্যই হবেই হবে। কারণ বিগত দিনে বহু মানুষ তারা প্রতিবিধান নিয়ে আজকের জায়গায় ভালো রয়েছে। তাদের মুখ থেকে শুনুন তারা কতটা ভালো রয়েছে আজকের জায়গায়। শুনতে থাকুন। আর তার সঙ্গে সঙ্গে বলবো, আগামী দিনগুলো আপনাদের প্রত্যেকের খুব ভালো হোক, আনন্দে থাকুন এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের জীবনের যে বাধা বিপত্তিগুলো সেগুলো কেটে গিয়ে আপনার জীবনের নির্দিষ্ট লক্ষ্যে আপনারা পূরণ করতে পারেন। এই শুভকামনা রইল। সকলে খুব ভালো থাকবেন। নমস্কার। ডক্টর গৌতম শাস্ত্রী আর 5 জন অ্যাস্ট্রোলজারের থেকে কেন তিনি আলাদা? স্বাভাবিকভাবে আপনাদের মনে এই প্রশ্ন আসতেই পারে। দূর দূরান্ত থেকে নানান সমস্যায় জর্জরিত মানুষ ছুটে আসে তার কাছে। গ্রহদোষ হোক কিংবা কাল সর্পদোষ, অথবা ধরুন মাঙ্গলিক দোষ কিংবা অন্য যে কোনো সমস্যা, তারা জানেন সব সমস্যা স্থায়ী সমাধানে এক এবং অদ্বিতীয় ডক্টর গৌতম শাস্ত্রী। চলুন আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এমন কিছু মানুষের এবং শুনে নি তাদের কথা। ছেলে ফোন করলো আপনাকে? হ্যাঁ, ছেলে হঠাৎ করে একদিন ফোন করে বলছে, বাবা তুমি কোথায় আছো? আমি একটু অসুবিধার মধ্যে পড়ে আছি,
তো আমি তোমার সঙ্গে ইমিডিয়েট কথা বলতে চাই। আমি তখন ওখান থেকে দিল্লিতে ছিলাম, দিল্লি থেকে আমার মানে ফ্লাইট ইয়ে করলাম, ফটাফট এমার্জেন্সিতে আমি চলে এলাম। আর ছেলে ফোন করেছে, এটা আমার কাছে একটা বিশাল বড় একটা মানে যে ছেলে চলে গিয়েছিল মানে বাবাকে একটু বলতে গেলে আপনার ছেলের সাথে প্রায় সম্পর্ক শেষ, তলানিতে এসে ঠেকেছিল। সেই ছেলেই কিন্তু মিরাকেল ভাবে আপনাকে ফোন করলো এবং বললো যে আমি আসতে চাই বাবা। আসতে চাইবো। এবং ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে এই বিষয়টা নিয়ে উত্থাপন করার ঠিক 41 কি 42 ডেজ এর পরেই উনি চলে এলেন, তাই তো? উনি চলে আসার পর, বাবা আমি তোমার কাছে থাকতে চাই, আর তুমি কি পড়াশোনা করবে? তো বললো বাবা তুমি কি বলতে চাও? আর তুমি সিএ পড়ো, আমার যখন বিজনেস আছে, তোমার যখন তোমারই ওয়ারিশ সূত্রে তুমি। তারপরে আমি আলোচনা করে 70% শেয়ার ওনাকে দিয়ে ছেলেকে দিয়ে দিলাম। আমি এখন প্রায় 1 বছরের উপর হয়ে গেছে, এখন ছেলেটা এখানে সিএ পড়ছে, সেটেল হয়ে গেছে পুরো। সব থেকে বড় ব্যাপার কম্পিটিশন মার্কেট ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, ইন্ডিয়াতে আমাদের প্যান ইন্ডিয়াতে কাজ চলছে। আমি অনেক কন্ট্যাক্ট আমার কাছে আছে, বাট রেলের টেন্ডারের জন্য আমার খুব ঝামেলা চলছিল প্রচন্ড ভাবে। হঠাৎ করে রেলের ডিআরএম, এই যে আসানসোল আর এই যে আমাদের আন্ডার ডিভিশনের যে ডিআরএম একদিন আমাকে ফোন করছে, বাবু আপনি তো L1 হয়ে গেছেন, আপনি জানেন না? আমি দেখিনি, আমি হোপলেস হয়ে গেছিলাম, না রেলের টেন্ডার কি হবে, আমি একটা সাধারণ মানুষ, অত বড় টেন্ডার আমি কি করে পাবো? ফট করে দেখি অনায়াসে বলছে আপনি তো L1 হয়েছেন, 28টা কোম্পানির মধ্যে আপনি L1 হয়েছেন। আচ্ছা, এই একটা গেল। তারপরে টোটালি ডকুমেন্টস আছে, এ নয়, এটা টোটালি আমাদের 37,000 ইন্ডাস্ট্রি আছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। তার মধ্যে 500 ইন্ডাস্ট্রিকে সেন্ট্রাল চুজ করেছে, যেটা বেশি এমপ্লয় করে। 500 কোম্পানির মধ্যে আমাদের কোম্পানি একটি কোম্পানি, এটা আমার কাছে সব থেকে বড় পাওনা। প্রসঙ্গে কি আমি বলতে পারি যে বন্ধ ভাগ্যের দরজা খুলে দিতে পারেন ডক্টর গৌতম শাস্ত্রী? আমি এটা 80% আমি আমার মনের মানে 80% বলতে পারি। আমি 20% থেকে রাখতে পারি না, কারণ ভাগ্য একটা কাজ করে। 80% আমি বলে দিতে পারি। খুব ভালো লাগলো জগত মিত্রের সঙ্গে কথা বললাম। শুনলেন তো, এনাদের প্রত্যেকের আশা, ভরসা এবং বিশ্বাসের একটাই নাম, ডক্টর গৌতম শাস্ত্রী, যার সম্পর্কে আমরা এত কিছু শুনলাম। চলুন এবার দেখে নিই তিনি কি বলছেন। সত্যি শুনলে আমার এমনিতেই ভালো লাগে যে দাদা আমার এই সমস্যাটা ছিল, আমি এখান থেকে বেরিয়ে আসলাম, আমার ভালো হয়ে গেছে, আমি চাকরি পেয়েছি, আমার সন্তান হচ্ছিল না, সন্তান এসছে, আমার চাকরিটার জন্য খুব সমস্যা ছিল, আমি চাকরি পেয়ে গেছি, আমার প্রমোশন পেয়ে গেছি, আমার বাড়ি একটা কেনার দরকার ছিল, বারংবার বাধা হচ্ছে, বাড়ি পেয়ে গেছি, আমার স্বামী স্ত্রীর মধ্যে প্রচন্ড সমস্যা ছিল, বর্তমানে আমরা এখন খুব ভালোভাবে আছি, পরবর্তীতে বিভিন্ন ধরনের প্ল্যানিং রয়েছে কিভাবে কি করা যায়। এই ধরনের ক্লায়েন্টই কিন্তু আমার কাছে বেশি দেখবেন, অর্থাৎ সবই রেফারেন্স ক্লায়েন্ট, অর্থাৎ তারা প্রতিকার নিয়েছে। আমি বারবার বলি যে প্রতিকার আগেই আপনার দেওয়া সম্ভব দরকার নেই, আপনি কিছুদিন ওয়েট করুন। বা কখনো কখনো বলি যে দেখুন যে অনেকে আসে যে আমার এই প্রতিকার সব একসঙ্গে করে দেন, আমি বলি না, দরকার নেই। দেখো অনেক সময় মেয়ের করাচ্ছে, ছেলের করাচ্ছে, হাজবেন্ড সবার করাচ্ছে, আমি বলছি একজনের নেন, তারপরে আপনি সেখান থেকে রিকভারি করুন, সেই জায়গাটা কতটা ফল পাচ্ছেন দেখুন, তারপরে নেক্সট পরবর্তী জায়গাগুলো করে দেবো। এবং সেইভাবেই আমি দিই, অর্থাৎ আজকে ছেলের জন্য এসছে, ছেলের দুদিন পরে দেখুন তার কতটা ফিডব্যাক, ভালো পজিটিভ জায়গা আসছে কিনা, এবং তারা সেটা দেখছে পজিটিভ জায়গায় আসছে, ভালো হচ্ছে, তারপরে অন্যান্য পরিবারের সমস্ত মেম্বাররাই করছে। আমি এইভাবেই করে দিই। অন্যরকম মনে করবেন, কারণ আপনি প্রশংসা শুনতে পছন্দ করেন না। এটা দেখুন, এগুলো মানে প্রত্যেকটা ক্যালকুলেশনের বিষয়। জ্যোতিষশাস্ত্র সবসময় ক্যালকুলেশনের উপর ডিপেন্ড করে, এবং সেটা সঠিক ক্যালকুলেশন যে পারে সে করতে পারে, এবং সেটা সবটাই গুরুমুখী বিদ্যা। গুরুমুখী বিদ্যার বাইরে আপনি কোনোভাবে কিছু করতে পারবেন না। আর দেখুন, আমি শুধুমাত্র যে শুধু ওয়েস্ট বেঙ্গল বলুন তা না, আমার অল ইন্ডিয়া বেস আমার ক্লায়েন্ট রয়েছে, এবং অল ইন্ডিয়া শুধু বললে ভুল হবে, আমার কিন্তু অল ওয়ার্ল্ড বেস করে এখন বর্তমান ক্লায়েন্ট রয়েছে। তারা বিভিন্ন সূত্র ধরে তারা সেই যোগাযোগ এসছে, এবং তারা এই আবার বলছি এগুলো কিন্তু প্রত্যেকটা তারা একজন প্রতিকার নিয়েছে তার সূত্র ধরে, তারাও কিন্তু প্রতিকার নিয়েছে। আজকে এই যে গত 2 দিন আগে ফোন করেছিলেন একজন, তাকে আমি 1 মাস আগে প্রতিকার দিয়েছি, সেটা প্রতিকারটা পৌঁছাতে পারিনি, তারা নিজেরা পৌঁছে দিয়েছে।
আমি সেই জন্য বলি যে অল ইন্ডিয়া সার্ভিস আমরাই দেব, আর ওয়ার্ল্ড বেস সার্ভিসটা আপনাদের দায়িত্বে সেটা কালেক্ট করতে হবে। এবং সেইভাবে কিন্তু তারা নিয়ে যাচ্ছে এবং বললো যে আপনি কাজ করার পর, এই যে 1 মাস কাজ হয়ে গেছে, আমি কাজ করার পর আমার মা যখন আমাকে বললো যে তোমার কাজ কমপ্লিট হয়ে গেছে, আমি তারপরে কিছুদিনের পর থেকে আমার যে সমস্যা ছিল পুরো সমস্যা কেটে গেছে। কিন্তু তা কেন হয়েছে তার জন্য কিন্তু কারণ রয়েছে। আমি বারবার বলি, দেখো প্রতিকার প্রতিবিধান যে জিনিসটা দেওয়া হয়েছে, আপনার সন্তান সেটা ধারণ করতে পারছেন না, সেটা তার জন্য মা বা বাবা যে কোনো একজন করতে হবে। অর্থাৎ সন্তানের জন্য মা বাবা করলেই সেটার এফেক্ট হবে। এবং সেই অনুযায়ী ওনারা বাইরে ছিলেন, ওনারা ইউএসএ আছেন, কিন্তু আজকে তিনি এই কলকাতার একটা নির্দিষ্ট জায়গায় থেকে তার মা সেই ক্রিয়া নির্দিষ্ট করেছে, তার এফেক্টটা সে পেয়েছে। কারণ প্রত্যেকটা, এটা কিন্তু নারীর টান সন্তানের সঙ্গে মা বাবার, তাহলে সেই নারীর টানটা কিন্তু অবশ্যই কার্যকরী। এবং সেই জন্য আমি বারবার বলি, প্রতিকার প্রতিবিধান সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করতে পারে। এই যে কৃষ্ণনগর থেকে অর্চিতা মণ্ডল, তার সঙ্গে কথা বলছিলাম, তিনি বলছেন যে তার মা মারা যাবার পর তার যে আত্মা অর্চিতাকে ছাড়তে চাইছে না, কিন্তু অর্চিতার একটা ছোট্ট মেয়ে রয়েছে, তার স্বাভাবিক জীবন বা তার ভবিষ্যৎ জীবন নিয়ে সে ওরিড, সেই কারণে তার আপনার কাছে এসেছেন বা এসেছিলেন। আজকে সেই জায়গা থেকে, সেই উপদ্রব থেকে সে কিন্তু মুক্ত। এই যে ভৌতিক উপদ্রব বা একটা আত্মার উপস্থিতিকে খণ্ডন করা, এটা তো একটা অসাধ্য সাধন। আপনি আবারও স্বীকার করবেন না আমি জানি, তবু এই প্রসঙ্গে আপনি যদি কিছু বলেন। আমি বারংবার বলে থাকি যে আত্মা সে শুধুমাত্র দেহ পরিবর্তন করে, জাস্ট দেহ পরিবর্তন করে অন্য দেহে সে রূপান্তরিত হয়। আমাদের আত্মা কিন্তু অমরণশীল বলা হয়। এবং এই যে ওনার ক্ষেত্রে আমি দেখেছি, দেখবেন যে আপনি সামনে যখন দেখবেন ওনাকে, তখনই মনে হবে যেন ওনার মধ্যে একটা নেগেটিভ এনার্জি কাজ করছে। এটা যারা মোটামুটি বোঝেন তারা সামনে গেলে বুঝতে পারবেন যে ওনার মধ্যে নেগেটিভ, ওনার চোখের দেখার ভাব বা অন্যান্য সব ক্ষেত্রে, এবং ওনার বাস্তুগত জায়গাতেও সমস্যা রয়েছে, এবং সেটা হয়তো মনে হয় সেখান থেকে পরিবর্তন করে ফেলেছে, কিন্তু ওনার মধ্যে সেই নেগেটিভ এনার্জিটা অলরেডি প্রবেশ করেছে। এবং সেটা যদি ওনার সামনে বলি তাহলে ওনারা অনেকটা ভীত হয়ে যাবে, ভয় পেয়ে যাবে। সেটা তো ওনাদেরকে সেইভাবে বলা হয়নি, বলা হয়েছে যে এটার একটা এফেক্ট রয়েছে আপনার। তা সেই অনুযায়ী আজকের যে আপনারা দেখলেন যে ওনার আজকে এই নির্দিষ্ট তিথিতে কাজ করা হলো, এবং এই নির্দিষ্ট তিথিতে কাজ করে ওনারা ওই জায়গা থেকে বেরিয়ে আসলেন। এবং ওটা কিন্তু আরো 3টে স্টেপে কাজ হবে, মানে একটা স্টেপে কাজ হবে না, তবুও ওটা অনেকটা প্রোগ্রেস হবে, ওনার মধ্যে কিছু পরিবর্তন হয়ে যাবে। ওনার যে সমস্যা, অনেক সময় এই ধরনের নেগেটিভ এনার্জি যার মধ্যে ক্রিয়েট হয়, তার সর্বপ্রথম ঘুম হয়ে যায়, বন্ধ হয়ে যায়, ঘুম ঠিক মতো হয় না, পায়ের নখের প্রবলেম হয়, জয়েন্টে প্রবলেম হয়, শারীরিক যে নির্দিষ্ট নিয়মাবলীগুলো রয়েছে আমাদের শরীরের, সেইগুলো কোথাও না কোথাও ব্রেক করে যায়। তাহলে এগুলো আপনারা বুঝবেন। তাহলে এবং খাওয়া দাওয়া অনেক সময় এদের ক্ষেত্রে কিন্তু কম হয়ে যায়, আবার কথায় কথায় এরা রেগে যায়, এটা ওনার মধ্যে রয়েছে। সেই জন্য আজকে নির্দিষ্ট ক্রিয়ার মাধ্যমে সেটাকে নির্দিষ্টভাবে প্রতিকার প্রতিবিধান করা হলো। এবং এই প্রতিকার প্রতিবিধান নিয়ে আজকে আগামী কটা দিন সেইভাবে করবে, ক্রিয়া করবে, ওনাকেও ক্রিয়া করতে হবে যাতে ওনার ওই অশুভ শক্তিটা ওনার আশেপাশে না আসতে পারে। এবং সম্পূর্ণভাবে হয়তো সেটা কিছু কিছু এফেক্ট থাকবে, সেটা পরবর্তী অমাবস্যার দিনে আবার পুরোপুরি নির্মূল করে দেওয়া যাবে। আরেকজন ভদ্রমহিলার সঙ্গে কথা বলছিলাম, তিনি বললেন যে আমার মেয়ের চাকরি এবং চাকরি পাওয়ার পর তার প্রমোশন, সেটা কিন্তু স্যারের হাত ধরেই হয়েছে। এটা কি করে সম্ভব? চাকরি তো পেয়েছে ঠিক আছে, তারপরে তার প্রমোশন, যেখানে প্রমোশনটা হবার নয় সেই প্রমোশন সে পেয়ে গেল, তার কৃতজ্ঞতা স্বরূপ আজকের এই তিথিতে সে পুজো দিয়ে দিয়েছে। কিছু কিছু ক্ষেত্রে দেখা গেল তার প্রতিভা রয়েছে, কিন্তু সেই প্রতিভা সে সঠিকভাবে কাজে লাগাতে পারে না। এগুলো জন্মছকের নির্দিষ্ট কিন্তু ক্যালকুলেশনের মাধ্যমে বার করা সম্ভব হয়। এবং সেটা আমি দেখি যে হ্যাঁ, এই জাতকের প্রতিভা রয়েছে কিন্তু সে কাজে লাগাতে পারছে না। কি কারণ? কারণটা এই কারণ। তাহলে কারণ আমি যখন বললাম এবং ব্যাখ্যা করলাম এবং যখন বিস্তারিত বলতে থাকলাম, তখন বললো হ্যাঁ আমার এটাই হচ্ছে। তখন ওই সেই নির্দিষ্ট পয়েন্টটা জাস্ট প্রতিকার প্রতিবিধান মানে ক্যালকুলেশন ফার্স্ট,
অর্থাৎ আপনি যখন রোগের জন্য কোনো ডাক্তারের কাছে ট্রিটমেন্টে যান, তখন সর্বপ্রথম যিনি ডাক্তার, তিনি কিন্তু ডাক্তারবাবু কিন্তু সর্বপ্রথম একটা টেস্ট করেন, যে টেস্টের মাধ্যমে সেটা কনফার্ম হন যে এই রোগটা ওনার মধ্যে রয়েছে কি না। এবং টেস্টে যখন রিপোর্ট আসে হ্যাঁ, তার মানে তখন তার উপরে কিন্তু সঠিক মেডিসিন দেন। এক্ষেত্রেও কিন্তু দায়ী জ্যোতিষশাস্ত্র সঠিক ক্যালকুলেশন দেয়, তার সঙ্গে সঙ্গে বিভিন্ন যে ক্রিয়া, বিভিন্ন যে প্রতিকার, সেগুলো তার সঠিক ট্রিটমেন্ট, সঠিকভাবে তার ক্রিয়ার মাধ্যমে সেখান থেকে সে বেরিয়ে আসছে। এবং সেটাই তাই আমি করে থাকি এবং সেটা গুরুর হাত ধরে শিখেছি এবং সেটা করে যাচ্ছি। ক্যালকুলেশনটা আগেই আপনাকে শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে এবং গুরুর কৃপা আপনার উপর, সেই গুরুর আশীর্বাদ আপনাকে থাকতে হবে। তারপরেই আপনাকে এই কাজগুলো সঠিকভাবে করলে আপনার কাজে লাগবে এটা। আর তার সঙ্গে সঙ্গে শুনুন, আপনাকেও নিজেকে সেই জায়গা, অনেস্ট জায়গাটাকে আনতে হয়। আপনাকে বিভিন্ন ভাবে বিপথে পরিচালিত করার বিভিন্ন ধরনের শক্তি রয়েছে, সেই শক্তি সম্পূর্ণভাবে বিভিন্ন ভাবে আপনাকে কাজ করবে, যেই শক্তি আপনাকে যাতে বিপথে পরিচালিত করে। কিন্তু আপনি যদি নির্দিষ্ট লক্ষ্যে থাকেন এবং আপনি যদি নিজেকে অনেস্ট রাখতে পারেন, দেখবেন যে সঠিকভাবে আপনি যে যাই করছেন সেটা সঠিকভাবেই হচ্ছে এবং তারা উপকৃত হচ্ছে। এবং সেটাই আমি করে থাকি জাস্ট। এবং আরেকটি পরিবারের সঙ্গে কথা বললাম, তারা কিন্তু বলছে তার মেয়ে পড়াশোনা একদমই ভালো ছিল না, মাথায় ঢুকতো না এবং পরীক্ষায় সে অকৃতকার্য হয়েছে। সেখান থেকে কিন্তু স্যারের কাছে আসার পর আজকে সে মেয়ে জয়েন্টে চান্স পেয়েছে এবং সে কিন্তু খুব ভালো দিকে যাচ্ছে। সত্যি এটা কিন্তু সবার সঙ্গে সঙ্গে মিডিয়ার যেমন প্রাপ্তি, সাধারণ মানুষ আম জনতারও প্রাপ্তি। কিছু কিছু সমস্যা থাকে যেগুলো সাময়িক হয়, আমি তার জন্য প্রতিকার প্রতিবিধান দিই না। অনেক ক্ষেত্রে আমি দেখবেন যে প্রতিকার প্রতিবিধান দিই না বলে তারা হয়তো একটু রেগে যায় যে আসলাম, আমার একটা প্রতিকার দরকার ছিল, দিল না। আমি দেখছি তার প্রতিকার দরকার নেই। একদমই ঠিক। আমার সঙ্গে কিন্তু আরেকজনের কথা হয়েছে, তিনিও বলেছেন কাউন্সিলিং এর মাধ্যমে কিন্তু তার সমস্যার সমাধান হয়েছে। প্রতিকার দরকার নেই আপনার। আমি কয়েকটা উপদেশ দিয়েছি, আপনি ওটা মেনে চলুন, তাতেই আপনার এখান থেকে বেরিয়ে আসতে পারবেন। আমি সেইভাবেই কিন্তু গাইড করি মানুষের। আর বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যা, গ্রহগত সমস্যা, কিছু কিছু ক্ষেত্রে শত্রুর দ্বারা ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়া, দেখবেন অনেক সময় দেখা গেল তার মধ্যে প্রতিভা রয়েছে কিন্তু জ্ঞাতি শত্রু, কিছু কিছু শত্রু সেই জাতক জাতিকাকে এমন জায়গা করে দিয়েছে সে যাতে আর উঠে না বসতে পারে। তাহলে এগুলো শত্রুতার কারণে কখনো হয়, কখনো কখনো জেলাসি, যেটা হিংসার কারণে হয়। তাহলে সেইগুলো কিন্তু ক্যালকুলেশন, সেটাও জানা যায় যে এর ক্ষেত্রে ওইটার জন্য হচ্ছে কিনা, এবং সেই ক্ষেত্রে সেই ভাবেই তাকে মানে গাইড করা হয় এবং সেই গাইড মেনে চললে পারে তার জায়গা থেকে বেরিয়ে আসতে পারে সে। কত সহজে সাবলীল ভাবে কিন্তু তিনি বলছেন, কিন্তু তার কাজটা অতটা সহজ বা সাবলীল নয়। কঠিন যেমন সমস্যা আপনাদের আছে, এই ক্রিয়াও কিন্তু কঠিন থেকে কঠিনতর, কিন্তু উনি তার সমাধান করেন। তার জন্যই আপনাদের সকলের প্রিয় ভালোবাসার মানুষ স্যার ডক্টর গৌতম শাস্ত্রী। তাহলে আর দেরি কেন, চটপট ফোন করুন 9836410969 অথবা 8335805241 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন, যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ, গোল্ড মেডেলিস্ট ও স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী, এক এবং অদ্বিতীয়।